আসসালামু আলাইকুম। আজ 25 জানুয়ারি 2026 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতে এই সংবাদ শিরোনাম। জামাত নিয়ে শৃঙ্খলার বক্তব্যের রহস্য কি? মুখোমুখি বিএনপি জামাত কি হতে যাচ্ছে? কি হচ্ছে মধ্যপ্রাচ্যে? ইরানে কি যুদ্ধ আসন্ন? এবার বিস্তারিত। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও বাংলাদেশে হাইকমিশনার হর্ষবর্ধন শৃঙ্গলার জামাত সম্পর্কিত বক্তব্য নিয়ে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে। তিনি বলেছেন, বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে জামাত ইসলামী কখনোই বিজয়ী হতে পারবে না। তাছাড়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ঘাটলেও দেখা যাবে 5 থেকে 7% বেশি ভোট ওরা কখনোই পায়নি, কারণ ওদের পক্ষে জনগণের সমর্থন নেই। সুতরাং নির্বাচন যদি অস্বচ্ছ হয় অথবা কারচুপি হয়, তবেই কেবল জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, না হলে কোনো সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে আয়োজিত এক অনুষ্ঠানের ফাঁকে কথা বলেন এই ভারতীয় কূটনীতিক। বাংলাদেশের নির্বাচনে জামাত ইসলামী জিতলে তাদের হাতে দেশের ক্ষমতা চলে যাবে এবং সেক্ষেত্রে কি পরিস্থিতি হবে, এমন প্রশ্নের উত্তরে তিনি উপরোক্ত কথা বলেন। হর্ষবর্ধন শৃঙ্গলা বলেন, ভারত সরকারের পক্ষ থেকে এরই মধ্যে বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে, আমরা সুষ্ঠু, অবাধ এবং সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন চাইছি। যদিও সেই পরিস্থিতি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। নির্বাচন আদৌ হবে কিনা তাও আমাদের জানা নেই। সেখানে সুরক্ষার বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক। এরপরেও যদি নির্বাচন হয়, সেটা কোনো পরিস্থিতিতে ও কিভাবে, আমাদের তা দেখতে হবে। এই ইস্যুতে এখনও বিভিন্ন অনিশ্চয়তা ও প্রশ্ন রয়েছে। টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশের না খেলা নিয়ে তিনি বলেন, এটা ওদের ভুল। আমি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলাম, সেখানে আমার অনেক বন্ধু রয়েছে, তারা সবাই বলেছেন বাংলাদেশ বড় ভুল করেছে, কারণ বাংলাদেশ এখন যে সরকার আছে সেটা অন্তর্বর্তী সরকার, কোনো নির্বাচিত সরকার নয়। সেক্ষেত্রে খেলা নিয়ে এই সরকার এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে, এটা একেবারেই ঠিক নয়। এ বিষয়টা তাদের ভাবা উচিত, আমাদের নয়। এ বিষয়ে আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক শাহাদুজ্জামান বলেন, হর্ষবর্ধন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছেন। দেশের জনগণই নির্ধারণ করবে আগামী নির্বাচনের মধ্য দিয়ে কারা ক্ষমতায় আসবে। তিনি আরও বলেন, হর্ষবর্ধনের এই বক্তব্য প্রমাণ করছে ভারতের গোয়েন্দাদের কাছে জামাতের ক্ষমতায় আসার আগাম তথ্য আছে। এ কারণে জনগণের সেই ম্যান্ডেটকে বিতর্কিত করতেই আগেভাগেই মন্তব্য করেছেন হর্ষবর্ধন। আসন্ন 2026 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বকাপটি যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কা আয়োজন করছে। বাংলাদেশের গ্রুপ ম্যাচগুলো ছিল ভারতে। বিসিবি শুরু থেকেই দাবি করে আসছিল যে নিরাপত্তার কারণে দলকে ভারতে পাঠানো সম্ভব নয়। তারা বারবার আবেদন করেছিল যাতে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় হস্তান্তর করা হয়। আইসিসি একাধিকবার আলোচনা করেছে, স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করেছে এবং জানিয়েছে যে ভারতে বাংলাদেশ দল কর্মকর্তা বা সমর্থকদের কোনো বাস্তব বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। তাই সূচি পরিবর্তন করা সম্ভব নয় বলে তারা অটল থেকেছে। এই টানাপোড়েন চলেছে প্রায় 21 দিন। বিসিবি সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তে অটল ছিল। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সরকার মনে করেছে ক্রিকেটার, সাংবাদিক, দর্শক ও অন্যান্য সংশ্লিষ্টদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। তথ্য, পররাষ্ট্র ও যুব ক্রীড়া এবং আইন মন্ত্রণালয়, এই 4 মন্ত্রণালয়ের আলোচনার পর মন্ত্রিসভা চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে এই ঝুঁকি নেওয়া যাবে না। বিসিবির পরিচালক আসিফ আকবর সাংবাদিকদের সঙ্গে বলেছেন, গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সরকার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের নিজস্ব প্রশ্ন ছিল এখানে। তাদের একটা গোয়েন্দা প্রতিবেদন থাকে যে আমাদের ক্রিকেটার, সাংবাদিক, দর্শক বা ক্রিটিক্যাল লোকজন যাবে, তাদের নিরাপত্তা ইস্যু ও সেখানে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলোকে মাথায় রেখেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে যদি কোনো নাশকতামূলক ঘটনাও ঘটে, সেটার দায়িত্ব আমরা নিতে পারি না। এটা সরকারের সিদ্ধান্ত। আইসিসি বোর্ডের সভায় বাংলাদেশকে 24 ঘন্টার মধ্যে নিশ্চিত করতে বলা হয় যে তারা সূচি মেনে খেলবে কিনা। কোনো নিশ্চয়তা না পাওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এটি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার কোনো দলকে এভাবে বাদ দেওয়া হলো। বাংলাদেশের ম্যাচগুলো এখন স্কটল্যান্ড খেলবে। টুর্নামেন্ট শুরু হবে 7 ফেব্রুয়ারি থেকে, শেষ হবে 8 মার্চ। বিএনপি ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরার অঙ্গীকার করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। 25 জানুয়ারি চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে তিনি এই অঙ্গীকার করেন। তারেক রহমান বলেন,
আমরা যত পরিকল্পনার কথা বলেছি সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে দুই বিষয়ের উপর নজর দিতে হবে। এই দুটো বিষয় বাংলাদেশের জনগণের প্রাপ্য অধিকার থেকে বিগত দিনগুলোতে বঞ্চিত করেছে। অতীতে বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে, বিএনপি প্রমাণ করে দেখিয়েছে এই দুটো বিষয় একমাত্র বিএনপি সফলভাবে করতে পারে। প্রথমত, মানুষের নিরাপত্তা, যাতে করে মানুষ নিরাপদে ব্যবসা, চাকরি ও চলাফেরা করতে পারে। বিগত সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল, নিজ দলের কেউ অপরাধ করলেও ছাড় দেয়নি বিএনপি। জনগণ যদি বিএনপির পাশে থাকে, আগামী দিনেও আমরা কঠোর হাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করব, যেন দেশের সাধারণ মানুষ নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। দ্বিতীয়ত, দুর্নীতি। বিএনপি অতীতে এটা প্রমাণ করেছে একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব দুর্নীতি নিয়ন্ত্রণ করা। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এটা দেশবাসীর কাছে আমাদের অঙ্গীকার। 1996 থেকে 2001 সাল পর্যন্ত যে সরকার ক্ষমতায় ছিল, তারা দুর্নীতি করে দেশকে পিছিয়ে দিয়েছিল। এরপর বিএনপি ক্ষমতায় এসে দুর্নীতি রোধ করে দেশকে এগিয়ে নিয়ে যায়। দুর্নীতি যেই করুক, তাদের বিরুদ্ধে দেশের আইনে ব্যবস্থা নেওয়া হবে। আইনের কাছে অপরাধীর কোনো পরিচয় নেই। বিএনপি অতীতেও প্রমাণ করেছে এগুলো। বিএনপির চেয়ারম্যান বলেন, একটি লক্ষ্য সামনে রেখে আমরা এখানে একত্রিত হয়েছি, একটি পরিবর্তনকে সামনে রেখে আমরা একত্রিত হয়েছি। এই সেই চট্টগ্রাম, সেই পুণ্যভূমি যেখান থেকে 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি যেখান থেকে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। চট্টগ্রামের পুণ্যভূমির সঙ্গে আমি এবং আমার পরিবারের একটি আবেগের সম্পর্ক আছে। তারেক রহমান বলেন, 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনতাকে রক্ষা করেছে 2024 সালের ছাত্র জনতার আন্দোলন। বিগত 16 বছর মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, বাক স্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। জনগণের সেই অধিকার ফিরিয়ে দিতে ছাত্র জনতা আন্দোলন করেছিল। দেশে চাঁদাবাজির পেশা ভালো চলছে উল্লেখ করে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না। 25 জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়িতে ঢাকা 4 ও 5 আসনের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, এই দেশে নতুন একটি পেশা এখন ভালো চলছে। এই পেশার নাম কি আপনারা বলতে পারবেন? কি নাম? চাঁদাবাজি। এ সময় জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কেউ চাঁদাবাজদের ভাই হতে রাজি আছেন? পিতা হতে রাজি আছেন? সন্তান হতে রাজি আছেন? কেউ চাঁদাবাজদের স্ত্রী হতে রাজি আছেন? মা হতে রাজি আছেন? বোন হতে রাজি আছেন? নাই। তিনি বলেন, আজকের জনসভা থেকে যারা এই পেশায় যুক্ত তাদেরকে অনুরোধ করব, ভালো পথে ফিরে আসুন। আমরা আপনাদের হালাল রুজির জন্য জায়গা করে দেব ইনশাআল্লাহ। কিন্তু যদি এ পথ বাদ না দেন, আমরা একদম সাফ জানিয়ে দিচ্ছি, আমাদের পক্ষ থেকে কমপ্লিট লাল কার্ড। এই চাঁদা আমরা তো করার প্রশ্নই ওঠে না। চাঁদাকে আমরা ঘৃণা করি, এটা ভিক্ষার চেয়েও নিকৃষ্ট। আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না, কথা একদম সাফ। এখানে কোনো রাগ ঢাক নেই। তিনি আরও বলেন, আমরা বলেছি আমরা জামাত ইসলামের বিজয় চাই না, আমরা জনগণের বিজয় চাই। জনগণের বিজয় হলেই আমাদের বিজয়। আলহামদুলিল্লাহ, সেই বিজয়টা আমরা চাচ্ছি। আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী 4 সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে এই রুলের জবাব দিতে হবে বা দিতে বলা হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। শুনানি শেষে অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ বলেন, গত বছরের 27 আগস্ট হাইকোর্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে আবেদন প্রধান নির্বাচন কমিশনারকে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সিইসি আদালতের সেই আদেশ বাস্তবায়ন করেননি। এই কারণে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করা হয়। এর আগে কৃষক শ্রমিক জনতা পার্টি নামে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সিইসি বরাবর আবেদন করেছিলেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। সেই আবেদন নিষ্পত্তি না করায় তিনি আদালতের শরণাপন্ন হন। এবার ইরান প্রসঙ্গ। ভারতের আনন্দবাজার পত্রিকা থেকে জানা যাচ্ছে, ইরানের রাজধানী তেহরানের নিরাপদ বাংকারে চলে গিয়েছেন সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রকে উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পরে প্রশাসনের একাংশের আশঙ্কা আমেরিকা হামলা করতে পারে। সে কারণে নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিয়েছেন খামেনি। আনন্দবাজার সূত্রে জানা গেছে, মাটির নিচে সুড়ঙ্গের সঙ্গে সুড়ঙ্গ জুড়ে নিরাপদ আস্তানা তৈরি করা হয়েছে। যুদ্ধকালীন নিরাপত্তার কারণে সে এখানেই রয়েছেন খামেনি। ওই সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার তৃতীয় পুত্র মাসুদ খামেনি এখন বাবার দায়িত্বভার সামলাচ্ছেন। ইরানের প্রশাসনের বাকি বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। সম্প্রতি দাভোস থেকে ফিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, আমেরিকার নৌবহর আর্মাডা পশ্চিম এশিয়ার দিকে এগোচ্ছে।
এয়ারফোর্স ওয়ানে বসেই তিনি জানান ওই অঞ্চলের কাছাকাছি নিজেদের যুদ্ধজাহাজ মোতায়েন করে রেখেছে আমেরিকা, যদি তার মনে হয় ইরানের বিরুদ্ধে পদক্ষেপ করবেন, তাই আগেভাগে প্রস্তুতি। তারপরেই তেহরান পাল্টা দাবি করে তারাও প্রস্তুত। ইরানের উপর ছোট বড় যে কোনো হামলা যুদ্ধ হিসেবে দেখা হবে এবং সেই অনুযায়ী জবাব দেওয়া হবে। শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্সকে এমনটাই জানান ইরানের এক আধিকারিক। তার দাবি, সামান্যতম কোনো হামলাকেও আর সংযমের সঙ্গে বিবেচনা করা হবে না। তিনি বলেন, এবার আমরা যে কোনো হামলাকে, তা সে অল্প হোক বেশি হোক, অনিয়ন্ত্রিত হোক বা সার্জিক্যাল হোক, সম্পূর্ণ যুদ্ধ হিসেবে বিবেচনা করব, তার কঠোরতম জবাবও দেব। আনন্দবাজার আরও লিখেছে, ইরানের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতাকে যদি আমেরিকা লঙ্ঘন করে আমরা প্রত্যাঘাত করবই। এর আগেও পশ্চিম এশিয়ায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে আমেরিকা সেনা পাঠিয়েছে, ধারাবাহিকভাবে সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে। তবে এক্ষেত্রে ওয়াশিংটনের অধিকাংশ পদক্ষেপই ছিল রক্ষণাত্মক। তবে গত বছর ইরানের পারমাণবিক প্রকল্পের বিরুদ্ধে আমেরিকা সরাসরি হামলা চালিয়েছিল। এবার ইরান নাগরিকদের একাংশের প্রতিবাদে উত্তপ্ত হতেই ফের তৎপর হন ট্রাম্প। গত 28 ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়েছে। প্রাথমিকভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানুষ পথে নামলেও ক্রমে তা দেশের ধর্মীয় শাসনের বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহের আকার নেয়। সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকেই ক্ষমতাচ্যুত করতে বিক্ষোভ দেখান হাজারো মানুষ। প্রতিবাদীদের দমন করতে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। আমেরিকা এই গণবিক্ষোভকে সমর্থন করেছিল। ট্রাম্প নৌবাহিনী পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিল। পাল্টা হুঁশিয়ারি দেয় ইরানও। মার্কিন ইরান সংঘাতে ফের পশ্চিম এশিয়ায় যুদ্ধের পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। বিশ্বাসঘাতককে আর বিশ্বাস নয়। প্রিয় দর্শক, আজকে একটা জরুরি টিপস আপনাদেরকে দিচ্ছি। ধরুন আপনার একজন প্রিয়তম মানুষ বা ঘনিষ্ঠ বন্ধু অথবা পরিচিত জন আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, এরপর বহুদিন পর আবার এসে ক্ষমা চাইলো, আপনি তাকে আবার আগের জায়গায় বিশ্বস্ততার মধ্যে কি নেবেন? অবশ্যই নেওয়া উচিত হবে না। যে লোক বা ব্যক্তি বা বন্ধু স্বজন পরিচিতজন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, ভঙ্গ করেছে আপনার আস্থা, তাকে আপনি আর কখনোই আশ্রয় প্রশ্রয় দেবেন না। তাহলে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সুযোগ থাকে, দ্বিতীয়বার আপনি হয়তো বিশ্বাসঘাতকতার শিকার হবেন। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, অবরুদ্ধ গাজায় আগ্রাসন বন্ধ করতে ইসরায়েলকে চাপ প্রয়োগ করার ক্ষমতা একমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পেরই আছে। তার মতে প্রেসিডেন্ট চাইলে ওয়াশিংটনের প্রভাব এখনও চূড়ান্ত ও কার্যকর হতে পারে। সাংবাদিক হ্যাডলি গাম্বলের সঙ্গে অন দ্য রেকর্ড অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ফিদান বলেন, ট্রাম্পের গাজায় যুদ্ধ বন্ধ করার সক্ষমতা রয়েছে। এছাড়া ইসরায়েল একাধিকবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে বলেও উল্লেখ করেন তিনি বলেন, আমরা বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি সত্যিকার অর্থে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে পারেন। গাজায় তুরস্ক সেনা পাঠানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। এরদোগান বলেছেন, শান্তি পরিকল্পনাকে সমর্থন দিতে তুরস্ক তার সামর্থ্যের সবটুকু করতে প্রস্তুত। ফিদান জানান, গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে অংশ নিতে তুরস্ক আগ্রহী। তবে যে কোনো ধরনের সেনা মোতায়েন আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত ঐক্যমত্যের উপর নির্ভর করবে বলে তিনি স্পষ্ট করেন। ইরান প্রসঙ্গে হাকান ফিদান যুক্তরাষ্ট্রকে সামরিক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত চাপ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। তিনি বলেন, আমি আমার মার্কিন বন্ধুদের পরামর্শ দেব, এটা করবেন না। ফিদান আরও বলেন, নিষেধাজ্ঞা ইতোমধ্যে ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং অভ্যন্তরীণ বিক্ষোভ উস্কে দিচ্ছে। তার মতে তেহরান এখনও আলোচনার পথে আগ্রহী, তবে কোণঠাসা বোধ করলে তারা কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুতিও নিতে পারে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের স্থিতিশীলতা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। এজন্য কূটনৈতিক সংলাপকেই একমাত্র কার্যকর পথ হিসেবে উল্লেখ করেন। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।